প্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ। এদিকে রীতিমতো ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। এদিকে শেখ হাসিনার কামব্যাক। আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ঈদ আনন্দ শুরু। কুরবানি ঈদের আগেই এমপি মন্ত্রীদের নিয়ে ফিরছে শেখ হাসিনা। বললেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। প্রস্তুতি নিতে বললেন জাহাঙ্গীর কবির নানক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ অতি দ্রুত তাহলে বাংলাদেশের রাজনীতিতে কামব্যাক করছে। নানক এবং আওয়ামী লীগের হাই কমান্ড থেকে তারা পর্যন্ত জানিয়েছে কুরবানি ঈদের আগে আওয়ামী লীগ ফিরছে, সবাই প্রস্তুতি নেন। তারা কিন্তু এই দিকেই আগাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। আওয়ামী লীগকে ফেরাতে, শেখ হাসিনাকে ফেরাতে অন্যরকম একটা শপথ নিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মানে মূল ব্যাপারটা তাদের লক্ষ্য হচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে হবে। শেখ হাসিনা দেশকে ভালোবাসে, তার বাড়ি ভাঙবেন যদি 32, আপনার বাড়িও থাকবো না। হাসিনা যদি খারাপ হয়, হাসিনার আমলে বাংলার মানুষ, গরিব মানুষরা ভালো ছিল, আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। ক্ষমতা নেওয়ার জন্য হাসিনারে ভাগাইছে। উন্নয়ন তো হবে, মানে দূরের কথা আরো খারাপ যাচ্ছে। তারেক রহমান ইতিমধ্যে অনুধাবন করতে পেরেছেন তিনি আপাতমস্তক ব্যর্থ শাসক এবং তাকে কেউ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে না। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষে বাংলাদেশে একটা ধামাকা হবে। সেই ধামাকা দেখার অপেক্ষায় থাকেন যে তারেক রহমান ক্ষমতা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যাবেন, কারণ তিনি রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ। তারেক রহমান সরকারের বয়স মাত্র 2 মাস, অথচ রাজপথ এখনই উত্তপ্ত। আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে কি বিএনপি নিজের কবর নিজেই খুঁড়েছে? জানিয়ে দেব দুপুরে উত্তাল রাজধানী। গুলিস্তান আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও শেখ হাসিনার ফাঁসি রায় বাতিলের দাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি। পুলিশ ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিষিদ্ধ বাংলাদেশের মাটি, এদিকে 7ই মার্চে ইতিহাস ঘটালো আওয়ামী লীগ। দেশে ফেরার চূড়ান্ত ঘোষণা দিলেন শেখ হাসিনা। এবার প্রমাণসহ ফেসে গেলেন আসিফ নজরুল। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেসে যাচ্ছেন? আসিফ নজরুলরা কি ফেসে যাচ্ছেন? ফাঁসাই তো উচিত। আওয়ামী লীগের ফেরার পথে আর কোনো বাধাই রইল না। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথাগুলো বলতেছেন। বর্তমান সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয়ে, সেই বক্তব্যগুলো যদি কথা কাজে মিল থাকে তাহলে আর কোনো বাধা থাকার কথা নয়। রাজনীতির পাশা উল্টে যেতে আসলে সময় লাগে না। যে ভারত বিরোধী সেন্টিমেন্টকে পুঁজি করে এনসিপি মাঠ গঠন করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুখ ফিরিয়ে নিল তখন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাদের তথাকথিত আদর্শিক শত্রু ভারতের দরজায় তারা কড়া নাড়ছে। এখন রাজনীতি ঘুরে গেছে। জুলাই সন্ত্রাসীদের বিচার এখন সময়ের অপেক্ষা মাত্র। কেন সাধারণ মানুষ বলছে যে এই আসিফ নজরুলকে, হায়াল্লাহ খালেদকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গণধোলাই দেওয়া হতে পারে? বিভিন্ন তথ্যসূত্র খবর আছে উপদেষ্টা থাকাকালীন 18 মাসে তিনি 12,500 কোটি টাকার সমপরিমাণে অর্থ লুটপাটে সহায়তা করেছেন বা সরাসরি জড়িত ছিলেন। প্রিয় দেশবাসী, তারা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। বেঁচে যখন আছি, বাংলাদেশে তো ফিরবো অবশ্যই, এবং সেদিন বেশি দূরে না। আজকে বাংলাদেশের যে চরম অরাজকতা এবং দেশটাকে যে ধ্বংসের দিকে নিয়ে গেছে, আজকে তারা ফাঁকা মাঠকে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায়। এই যে তার জেতা না, তাদের অপকর্মের কথা মানুষ কোনোদিন ভুলবে না। ওই মা বোনের ইজ্জত লোটার কথা কোনোদিন ভুলবে না। বুদ্ধিজীবী হত্যার কথা কোনোদিন ভুলবে না। 30 লক্ষ শহীদের রক্তের কথা কোনোদিন ভুলবে না। সাময়িক একটা আঘাত এসেছে, আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো। কাজে সবাইকে আমি এটুকু বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এই অন্যায় অবিচারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং যারা আপনাদের ঘর বাড়ি জ্বালিয়েছে, অত্যাচার করে, তাদের প্রত্যেকের চেহারা ভুলে যাবেন না, সব মনে রাখেন। এবং যখন যেভাবে পারবেন তাদের ঠিক মতো শিক্ষা দিতে হবে। এদেরকে শিক্ষা দিতেই হবে। একে আমাদের সাথে যা করা হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে, আমি শুধু বলছিলাম ধৈর্য ধরে আমরা আগে দেশটাকে উন্নত করি। দেশটাকে তো উন্নত করলাম, উন্নত করার পরে আজকে কি অবস্থা হলো? সে উন্নয়নটাও শেষ করে দিল। তাহলে এখন আর কিসের অপেক্ষা? যার যা আছে যে যেভাবে পারবে, তাকে যারা ক্ষতি করেছে তার উপরে যে যেভাবে পারবে। আর দুঃসময় যারা কাজ করবে, যেখানে কাজ করবে, কোন নেতা কি হুকুম দেবে সেটা না। যারা দুঃসময় কাজ করছে তারাই নেতা, যে যেখানে কাজ করবে সেই নেতৃত্ব দিয়েই কাজ করবে। আওয়ামী লীগের নেতার কোনো ক্রাইসিস হয় না। যারা দুর্নীতিতে কাজ করে তারাই নেতা, হুকুম এখনই দিয়ে দিচ্ছে। যাদের উপরে আঘাত এসেছে, প্রতিঘাত কিভাবে করবেন সেই পথ খুঁজে সেটাই করতে হবে। এখন আর ওই বসে থেকে সহ্য করার সময় না। আজকে আবার বাংলাদেশের সেই উন্নয়নকে ধ্বংস করেছে, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। আজকের চেহারাগুলি সব চেনা হয়ে গেল। এরপর যখন যা করা করতে হবে, বাংলাদেশকে আবার আমরা উন্নত করবো, সমৃদ্ধ করবো। রূপপুরে শেখ হাসিনার $5 বিলিয়ন দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন, দাবি রুশ রাষ্ট্রদূতের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের $5 বিলিয়ন অর্থাৎ 500 কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগকে ডাহা, মিথ্যা ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। বিপুল অঙ্কের এই অর্থ লোপাটের দাবিকে অবাস্তব আখ্যা দিয়ে তিনি উল্টো প্রশ্ন তুলেছেন, নির্মাণ কাজ চলাকালীন কিভাবে এত বড় অঙ্কের অর্থ কাউকে দেওয়া সম্ভব? আপনারা কি মনে করেন আমরা এতটাই অযৌক্তিক?
গত 25 আগস্ট 2024 রাজধানীর শেরেবাংলা নগরে তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত এসব কথা বলেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় যে রূপপুর প্রকল্প থেকে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকী $500 কোটি আত্মসাৎ করেছেন। এই অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রুশ রাষ্ট্রদূত কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বিষয়টি সরাসরি নাকচ করে দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে বলেন, সত্যি কথা বলতে প্রথমত এটি একটি গুজব এবং সম্পূর্ণ মিথ্যা। আপনাদের এটি বোঝা উচিত। এ বিষয়ে আমাদের রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইতিমধ্যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে। রুশ রাষ্ট্রদূতের দাবি 2023 সালের জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা লুটতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজবটি ছড়ানো হয়েছিল, যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রকল্পটিকে সফলভাবে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান দেশ বিদেশে প্রশংসিত হয়েছে। তবে এই উন্নয়ন অগ্রযাত্রাকে প্রশ্নবিদ্ধ করতেই একটি মহল পুরনো ও ভিত্তিহীন দুর্নীতির অভিযোগ নতুন করে সামনে আনার চেষ্টা করছে। আন্তর্জাতিক অংশীদার দেশের সর্বোচ্চ পর্যায়ের এই স্পষ্ট ব্যাখ্যা প্রমাণ করে যে রূপপুর প্রকল্প ঘিরে ছড়ানো দুর্নীতির অভিযোগ ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বরং সব বাধা ও অপপ্রচার মোকাবিলা করে দেশের অন্যতম বৃহৎ এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন মূলত শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব ও উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভারতের গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সবিস্তারে তুলে ধরা হয়েছে হাসিনাকে কিভাবে তার ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় পরিবর্তন ঘটে। ছাত্র জনতা পথে নামে, হাসিনাকে ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য বাধ্য করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পুরোটাই ছিল ডিপ স্টেটের পরিকল্পনা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে 2024-এর 5ই আগস্টের অনেক আগে থেকেই হাসিনা সরকারের 3 মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিল আমেরিকা। তাদের ওপর আমেরিকার রীতিমতো প্রভাব খাটিয়েছিল। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনা সরকার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। কেন ব্যর্থ হয়েছিল তা বিশ্লেষণ করতে গিয়ে বেরিয়ে আসে ওই 3 মীর জাফরের কথা। 5ই আগস্ট রাতে হাসিনা ভারতে চলে যান, আর তার 8 দিনের মাথায় 13ই আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে 2 মীর জাফরকে গ্রেপ্তার করা হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এই 3 মীর জাফর 2023 সাল থেকে বাংলাদেশে ও বিদেশ কর্মরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। প্রতিবেদনে বলা হয়েছে ডিপ স্টেট বাছাই করে এই 3 জনকে টার্গেট করেছিল, যাদের হাসিনা কোনোভাবেই সন্দেহ করতে পারবে না। আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে নর্থ ইস্ট নিউজ 2 ধরনের তথ্য তুলে ধরেছে। একটি তথ্য হল 2018 সালের ভোটে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর থেকে মার্কিন ডিপ স্টেট ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে। অপর একটি সূত্র বলছে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছিল এপ্রিল-মে মাসে। ওই সময় আমেরিকার পররাষ্ট্র দফতর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বিদেশমন্ত্রী ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের কথা বলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, যার মুখে বারবার বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলতে শোনা যায়, তিনিও হাসিনা সরকারের উৎখাতের অংশ ছিলেন। 2023 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা শেষবার আমেরিকা সফর করেন। সেই সময় তিনি বুঝতে পেরেছিলেন মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে। আমেরিকা থেকে দেশে ফিরে হাসিনা দলের ঘনিষ্ঠ নেতাদের নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে তার সরকারের সামনে 6টি জটিল সমস্যার কথা তুলে ধরেন। এই সমস্যাগুলি মার্কিন চাপ থেকে তৈরি। সেই 6টি জটিল সমস্যার মধ্যে ছিল কোয়াডে যোগদান, GEOSOMI এবং ACSA চুক্তিতে সই, মার্কিন কোম্পানিগুলোকে 26টি তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেওয়া, মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মায়ানমার সীমান্ত সমস্যার সমাধান করা। এক আওয়ামী লীগ নেতার বক্তব্য উদ্ধৃত করে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে সেই বৈঠকে হাসিনাকে রীতিমতো উদ্বিগ্ন দেখায়। 2023 সালের শেষের দিকে ডেমোক্র্যাট সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি মিক্সের চিফ অফ স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক বড় নেতাকে বলেছিলেন 6 মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে। ডিপ স্টেট এতটাই সূক্ষ্মভাবে এই কাজ করেছে যে হাসিনা বিন্দুমাত্র এই ষড়যন্ত্র টের পাননি। এখন বুঝতে পারছেন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তার 3 মন্ত্রী। পরিচয় করিয়ে দেওয়া যাক 3 বিশ্বাসঘাতকের।
বিশ্বাসঘাতক হলেন শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। এদিকে আজ শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের ৭৪তম জন্মবার্ষিকী। আজ ২৯ এপ্রিল শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল এর ৭৪তম জন্মবার্ষিকী। ১৯৫৬ সালে এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র। শেখ জামাল দেশের স্বাধীনতা সংগ্রামের চেতনা গড়ে ওঠা একজন তরুণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি পরিবারের অন্যান্য সদস্যদের মতোই সংগ্রামের অংশ ছিলেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তরুণদের সংগঠিত করা সাংস্কৃতিক চর্চা এবং ক্রিয়া কার্যক্রমের উৎসাহ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকার কথা তিনি সময়ের আলোচিত হয়েছে। ১৯৭৫ সালে ১৫ আগস্ট মর্মান্তিক দুর্ঘটনা। ১৯৭৫ সালে তিনি শহীদ হন। সংক্ষিপ্ত জীবনে তার অবদান এবং সম্ভাবনা আজও স্মরণ করা হয় বিভিন্ন মহলে। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতৃকর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। ৭ মার্চ সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন নেতাকর্মীরা। মিছিলগুলোতে বঙ্গবন্ধুর আদর্শ ও দলীয় ঐক্যের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ করার প্রত্যয়ে এবং দলের আদর্শকে সমুন্নত রাখতে তারা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। দলীয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের আহ্বানে ঐতিহাসিক এই দিনকে স্মরণ করে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে এমন কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের ফেরার পথে আর কোনো বাধাই রইল না। আলোচনার শুরুতে আপনাদেরকে এই ধরনের কথা আমি এই জন্যই বলতে পারলাম, সেই ধরনের নিউজ সংবাদ অবশ্যই আমার কাছে আছে। আমি আপনাদেরকে সেই নিউজটাই জানাবো, শোনাবো এবং বিশ্লেষণ করব যে আওয়ামী লীগের ফেরার পথে অতীতে কোন বাধাগুলো ছিল, বর্তমানে কেন বাধা থাকলো না, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ডক্টর ইউনূস একটা নির্বাচন দিয়েছেন। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে ২/৩ আসনের তারা জয়যুক্ত হয়ে। তারপরে এই দলের নেতাদের মুখে আমরা যে সমস্ত বক্তব্য শুনেছি, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই কথাটা আরো আগে আমরা বলতে পারতাম যে আওয়ামী লীগের ফেরার পথে আর বাধা রইল না। আমি সেই নিউজটাতে যাবো, তার আগে আপনাদেরকে বলি, ২০২৪ ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে যখন প্রথম আমরা আওয়ামী লীগের প্রথম সারি নেতাদের বক্তব্য শুনতে পেলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে কিন্তু তারা ধৈর্যের রাজনীতির কথা বললেন, সময়ের রাজনীতির কথা বললেন এবং পরিশেষে এইটা পরিষ্কার করে বললেন যে বর্তমানে তাদেরকে তো বাধা প্রয়োগ করা হচ্ছে। কিভাবে? সিস্টেমটা দেখেন, মব তৈরি করার মাধ্যমে আদালতে তাদের উপর মব করা হচ্ছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে। অনেককে আমরা কারাগারে মৃত্যুবরণ করতেও কিন্তু দেখলাম ডক্টর ইউনূস সরকারের আমলে। তারা যে কথাটা বলছে, ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের প্রথম সারির নেতারা যে সমস্ত কথা বলছেন যে আমরা দেশে ফিরতেছি না বা আমরা রাজপথে সক্রিয় হতে পারতেছি না, এইটার অন্যতম কারণ হলো বর্তমান সরকার মততন্ত্রের সরকার, দেশে আইনের শাসন নাই। আমরা যে যাব, গ্রেপ্তার হবো, গেলে গ্রেপ্তার হবো, আমাদের জেল খাটা লাগবে, সেই জন্য যে দেশে যাচ্ছি না, এইটার কোনো ভিত্তি নাই। এই ধরনের কথা কিন্তু অনেকেই বলছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম থেকে শুরু করে আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম, আরও অনেক প্রথম সারির নেতা কিন্তু অনেকে এই ধরনের কথা বলছেন এবং যথার্থই ছিল তাদের কথা এবং যুক্তিপূর্ণ ছিল যে দেশে তো আইনের শাসন নাই। প্রকৃতপক্ষে ডক্টর ইউনূসের শাসন আমলে দেশে আইনের শাসন ছিল না। তারা আসবেন, আইনের মাধ্যমে তারা আত্মসমর্পণ করবেন বা আইনি মোকাবেলা করবেন, সেই সুযোগটা ছিল না। মবের মাধ্যমে তাদের প্রাণ কেড়ে নেওয়ারও ঝুঁকি ছিল। এখন কে চাইবে? যদি লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম তো নিজেকে সুরক্ষা দিতে হবে। এই বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের নেতারা বলছেন। এখন ২০২৬ সালের মার্চ মাসের ৭ তারিখে এসে আমি যে নিউজটা দেখতেছি, সেই নিউজটা দেখার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যদি আওয়ামী লীগের নেতাদের ফিরে আসার বিষয়টা এই জন্য বলতেছি যে দেশের মধ্যেই তো সবাই আছেন, কতিপয় কয়েকজন দেশের বাইরে গেছেন, আর যারা আছেন দেশের মধ্যেই আত্মগোপনে হয়তো আছেন, কিন্তু রাজপথে ফেরা, সক্রিয় হওয়া, স্বাচ্ছন্দ্যের সাথে এই বিষয়টার বাধা কিন্তু আমি বললাম যদি বাধাগুলো সেটাই হয়, আওয়ামী লীগের নেতাদের বক্তব্য অনুযায়ী যদি সেইগুলোই বাধা হয়, তাহলে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তখন কিন্তু তাদের আর কোনো বাধা থাকার কথা না। আপনি আমার শিরোনামের সাথে মিলাতে থাকেন। দেখেন, ২০২৬ সালের মার্চের ৭ তারিখে, অর্থাৎ আজকে ৭ তারিখ, গতকাল ৬ তারিখে যে নিউজটা প্রকাশ হয়েছে, আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। এই যে নিউজটা, আওয়ামী লীগের ফেরার চেষ্টা আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি, এই নিউজটা যদি আপনি পড়ে নেন তাহলে আপনি আমার মতো স্পষ্টভাবে কথাগুলো বলতে পারবেন। দেখেন, আমি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, তার কিছু কথা আপনাদেরকে শোনাই। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এটা দেখবে। আমরা জোর জবরদস্তি করে এটা থামাতে যাব না। আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাইবো না।
যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না। অপরাধ না করলেও শক্তিধর যারা তাদের উপর দোষ পড়ে। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। খেয়াল করুন, এইখানে কিন্তু অনেকগুলো কথা লুকায় আছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, সেটা যেহেতু অধ্যাদেশের মাধ্যমে নিষেধাজ্ঞা আছে, আইন শৃঙ্খলা বাহিনী সেই বিষয়গুলো দেখবেন। দলগতভাবে দলীয়ভাবে বিএনপি আর আওয়ামী লীগকে বাধা দেওয়ার চেষ্টা করবে না। স্পষ্টভাবে এই কথা কে বলছেন? বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল তিনি বলছেন। শেষে যে কথাটা বলছেন, যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপর দোষটা পড়ে না, যারা শক্তিধর তারা অপরাধ না করলেও দোষটা তাদের উপরই পড়ে, সেই দিকে সচেষ্ট আছে, মানে খুবই সচেতন আছে এই দলটি। তাহলে আপনি একটু মিলেন, যদি প্রকৃতপক্ষে আইনগতভাবে মোকাবেলা করে তাহলে তো ওই যে ভয়টা, সেই ভয়টা আওয়ামী লীগের থাকার কথা না। প্রথম সারিতে তারা কিন্তু দেশে আসবে। দেখেন, আমি কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্য শোনাই। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য ভিন্নভাবে দেখতে চান আওয়ামী লীগের বিষয়টি। তাদের মতে কেবল আইনিভাবে মোকাবেলা করে জনমানুষের কাছে দলটিকে অপ্রাসঙ্গিক করে রাখা যাবে না। এত বড় অভ্যুত্থান ও গণহত্যার পর সামাজিকভাবে দলটিকে মোকাবেলা করা প্রয়োজন। এই দায়িত্ব অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলো। সামাজিকভাবে মোকাবেলার কথা বলতেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার মানে হলো যে দলটি সক্রিয় হোক, রাজনীতি করুক, সামাজিকভাবে সমাজের মানুষ, দেশের মানুষ তাদের যদি প্রত্যাখ্যান করেন তাহলে তো কারো কিছু করার দরকার নাই। আর দেশের মানুষ যদি তাদেরকে গ্রহণ করেন তাহলে তো কারো এরকম সাধ্য না, এরকম অপচেষ্টা করারও দরকার নাই যে অপ্রাসঙ্গিক করা। দেখেন, আমি বিস্তারিত একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মাহবুব রহমান বলেন, আইনের যে পরিবর্তন, এই যে অধ্যাদেশ, এগুলো হলো সমাজের উপরের কাঠামো। এই কাঠামোর পরিবর্তন নাগরিকরা ছুঁতে পারে না। নাগরিকরা ছুঁতে পায় তাদের চাহিদা যদি এর দ্বারা কোনোভাবে পরিপূর্ণ হয়। জুলাই পরবর্তী সমাজে মানুষ কি কি পেল সেটা দিয়ে তারা মূল্যায়ন করবে জুলাই তাদের জীবনে কি প্রভাব ফেলেছে। এটাকে বলে সমাজীকরণ। এই যে জুলাই আগস্ট একটা গণঅভ্যুত্থান বলা হয়, এই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের মানুষ এইটার বিনিময়ে কি কি পেল, এটা কিন্তু সমাজের মানুষের উপর প্রভাব ফেলে। এবং সেইটার ধারাবাহিকতায় কিন্তু আওয়ামী লীগ নামক দলটার সমাজে গ্রহণযোগ্যতা বা অপ্রাসঙ্গিকের বিষয়টা আছে। এখন আপনি ভাবুন তো, এই অভ্যুত্থানের পরবর্তী অভ্যুত্থানের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের শাসনামলে কি পেয়েছেন বাংলাদেশের মানুষ, কি পেয়েছে? তাদের মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে, নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় হওয়ার আশা আকাঙ্ক্ষার ব্যাপক উদয় হয়েছে? এই প্রশ্নগুলো কিন্তু আসে। দেখেন, মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আওয়ামী লীগ তো একদম নিশ্চিহ্ন হয়ে যায়নি। মোয়াজ্জেম হোসেন আলালকে ওই যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, মানে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপদেষ্টা, তিনি আবার বলতেছেন যে আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে যায়নি, আর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো রাজনৈতিক দলও নয় তারা। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা কোনো সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত না, খেয়াল করুন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে যারা সুনির্দিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত না বা কখনো কোনো ধ্বংসাত্মক কাজে বা বড় ধরনের দুর্নীতিতে লিপ্ত হয়নি, তাদের ব্যাপারে তো প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়ার কিছু নেই। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই কথাগুলো বলতেছেন। তার মানে কি আমরা ডক্টর ইউনূসের শাসনামলে যে কথাগুলো বলছি সেই কথাগুলোর পুনরাবৃত্তি ঘটতেছে বর্তমান সরকারের পক্ষ থেকে। এটা আওয়ামী লীগের জন্য আশার আলো। আমরা বলছি যে যারা অপরাধী তাদেরকে আপনারা, ডক্টর ইউনূস সরকারকে আমরা বলছিলাম, তিনি যখন ক্ষমতায় ছিলেন, যারা অপরাধী, যারা অনৈতিক কাজের সাথে জড়িত, দুর্নীতি, অর্থ পাচার, বিভিন্ন কাজের অনিয়ম, আইন বিরোধী কাজের সাথে জড়িত, তাদের আইনের মাধ্যমে বিচার করুন। কিন্তু নিরপরাধকে, ওই একজন দুজন অপরাধীর জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধী নেতাকর্মীদেরকে কেন আপনারা সাজা দিবেন? এটা তো ঠিক না। এই কথাগুলো আমরা প্রতিবাদ করছি। সেই কথাগুলো বর্তমান সরকারের পক্ষ থেকে যখন বলা হইতেছে, আপনি কি বলতে পারেন আওয়ামী লীগের ফিরে আসার কথার বাধা থাকে? এইটুকু বলতে পারেন যে কথা কাজে যদি মিল থাকে তাহলে বাধা নাই, আর কথা কাজে যদি মিল না থাকে তাহলে বাধা আছে। ঠিক আছে, এখন আমরা আপনাদেরকে আরেকজনের কথা শোনাই। দেখেন, শেষে কি কথাটা বলছে বিএনপি নিজেদেরকে বহুদলীয় গণতন্ত্রের রূপকার হিসাবে দেখতে চায়। নেতারা মনে করেন, অর্থাৎ বিএনপির নেতারা মনে করেন কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের। এই যে শেষের কথাটা, এই শেষের কথাটাই একেবারে সবকিছুর মূল সার কথা। যে আপনি একটু ভাবুন যে কাউকে বয়কট বা তুলে আনার দায়িত্ব জনগণের একটা রাজনৈতিক দল হিসেবে। এই যে বিস্তারিত আলোচনা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। যে আওয়ামী লীগের ফেরার পথে আর কি কোনো বাধা রইল? হ্যাঁ, এইটা বলা যায় যে বর্তমান সরকারের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য দেওয়া হচ্ছে আওয়ামী লীগের বিষয়, সেই বক্তব্যগুলো যদি কথা কাজে মিল থাকে তাহলে আর কোনো বাধা থাকার কথা নয়। সেটা অবশ্যই আমরা দেখতে পাবো, কারণ আপনি মুখে একটা কথা বললেন, কাজকর্মের মাধ্যমে সেই কথার প্রতিফলন আমরা দেখতে পাবো। যদি একই থাকে তাহলে অবশ্যই আমি যেটা বললাম সেটার সাথে দ্বিমত করার আপনার কোনো রাস্তা নাই। আর যদি কথা কাজে মিল না থাকে তাহলে আমার কথাটাও ভিন্ন হবে। সম্মানিত দর্শক, আপনি আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। পাশাপাশি বর্তমান সময়ে আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য শুনলে কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি। যেমন ধরেন, আওয়ামী সভানেত্রী স্বয়ং নিজেই কিন্তু বলছেন তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা মানসিক এবং অন্যান্য বিষয় প্রস্তুতি নেন, দেশে ফিরতে হবে, নামতে হবে বাংলার ময়দানে, এই কথা বলছেন। পাশাপাশি বর্তমান সরকারের বক্তব্য সকল কিছু একত্রিত করলে আর কোনো বাধা আমি দেখতে পাই না। অন্যান্য উপদেষ্টার মতো আসিফ নজরুলও কি ফেসে যাচ্ছেন? আপনারা ইতিমধ্যে ইউনূসের অর্থাৎ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে একটা কপালে টেনশনের ভাঁজ পড়ে গেছে। আসিফ নজরুল এর বাইরে নয়। যার দরুন আসিফ নজরুল গত পরশু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কান্নাকাটি করেছেন। আসিফ নজরুলরা কি ফেসে যাচ্ছেন? ফাঁসাই তো উচিত। এই আসিফ নজরুল ছিলেন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মাস্টারমাইন্ড, যদি কাউকে বলতে হয় তাহলে আসিফ নজরুল।
আসিফ নজরুলের নির্দেশনায় সরকারটা চলতো। ওই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত কিচেন ক্যাবিনেটের কথা বলেন না, এই কিচেন ক্যাবিনেটের অন্যতম প্রধান একজন হচ্ছেন আসিফ নজরুল। বলা যায় ডক্টর ইউনূসের বিকল্প শক্তি বা বিকল্প প্রধান উপদেষ্টার জায়গাটা বা ভূমিকাটা পালন করতেন এই আসিফ নজরুল। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকে জমা পড়েছে 1 ডজনেরও বেশি অভিযোগ। মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন থেকে শুরু করে শত শত কোটি টাকা বিদেশে পাচারের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে এসব অভিযোগকে গাঁজাখুরি দাবি করে আত্মপক্ষ সমর্থন করেছেন নিজেই। শুরুতেই আসা যাক দুদকের অভিযোগ প্রসঙ্গে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও নানা দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগ তালিকায় কি নেই? মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, বিচারক পদায়ন এবং অর্থ পাচার সবই আছে। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আকবর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, দুদকে আসা যে কোনো অভিযোগ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। এখানে একটি 100 মার্কের মার্কিং সিস্টেম বা যাচাই বাছাই কমিটি থাকে। যদি কোনো অভিযোগ 80 মার্ক পায় তবেই সেটি পরবর্তী অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়। ডক্টর নজরুলের বিরুদ্ধে আসা এই 1 ডজনেরও বেশি অভিযোগ এখন সেই যাচাই বাছাই টেবিলে। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির মাধ্যমে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। অভিযোগগুলো যদি অনুসন্ধানযোগ্য প্রমাণিত হয় তবে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগগুলো কিন্তু বেশ সুনির্দিষ্ট। দুদকে জমা পড়া নথিতে দাবি করা হয়েছে। জামিন বাণিজ্য অভিযোগ উঠেছে আসিফ নজরুল প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে ভিআইপি আসামিদের জামিন দেওয়ার ব্যবস্থা করেছেন। উদাহরণস্বরূপ একটি বড় শিল্প গ্রুপের সিইওর বিরুদ্ধে জালিয়াতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও 20 কোটি টাকার বিনিময়ে তাকে জামিন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এমনকি গান বাংলা টেলিভিশনের তাপসের জামিন নিয়েও বিপুল অঙ্কের লেনদেনের অভিযোগ উঠেছে। বিচারক ও সাব রেজিস্ট্রার পদায়নে জালিয়াতি করেছেন আসিফ নজরুল। রাজধানী ঢাকা ও তার আশপাশের এলাকায় বিচারক বদলি বা পদায়নের ক্ষেত্রে 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো বলে অভিযোগ। এছাড়াও সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যের মাধ্যমেও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। শুধু দেশেই নয়, আসিফ নজরুলের বিরুদ্ধে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও জমা পড়েছে দুদকে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে বলেছেন, কেউই আইনের ঊর্ধ্বে নন। অভিযোগের সত্যতা পেলে দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ঠিক যখন এসব অভিযোগের পাহাড় জমছে তখনই গত পরশু বুধবার রাত 1:15 থেকে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আসিফ নজরুল। তিনি আমেরিকায় বাড়ি কেনা বা পালিয়ে যাওয়ার খবরকে সেফ গাঁজাখুরি বলে উড়িয়ে দিয়েছেন। আসুন দেখা যাক তিনি তার আত্মপক্ষ সমর্থনে কি বলেছেন।